এই ত্রিপুরা রাজ্যে যারা পৃষ্ঠাপ্রমুখ ছিলেন, এই ত্রিপুরা রাজ্যে যারা লড়াকু বিজেপির বুস্তরের সৈনিকরা ছিলেন, অনেকেই এখন হতাশাগ্রস্ত। বলছেন সংগঠন আমাদের দাম দেয় না, এবং কিছু কিছু ক্ষেত্রে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কি বলবেন? শুধু তারা কমিউনিস্ট পার্টি করার জন্য কিছু মানুষকে কিছু দাদন দিয়ে থাকেন, খালি আর মুখে সর্বহারার কথা বলবে। আর আসলে ওনারা মানুষকে গরিব রাখতে চায়। ওরা খুব ভালো করে জানে গরিব না থাকলে কমিউনিস্ট থাকে না, সর্বহারার মিছিলটা লম্বা হয় না। তাই ওরা সবসময় মানুষকে আধ পেট খাইয়ে আধনাঙ্গ অবস্থায় রাখতে চায়। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কি মন্ত্রী বিধায়কদের বেতন ভাতাটা বৃদ্ধি করা কি দরকার ছিল? কি প্রতিক্রিয়া আপনার? আপনি তো প্রাক্তন বিধায়ক। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী দিল্লিতে আছেন, বিজেপি সরকার আছে, তার জন্য কর্মচারীরা মাসের 1 তারিখে বেতনটা পায়। আর যদি দিল্লিতে বিজেপি সরকার না থাকতো তাহলে আজকে সারা রাজ্যে দুর্ভিক্ষ হতো। পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন সেই দেশের নাগরিককে, সিটিজেনকে, সেই দেশের সরকার 1 কেজি চাল বিনে পয়সায় দেয়? আমাদের তো আজকে প্রায় 10 বছর 80 কোটি মানুষকে বিনে পয়সায় চাল দিচ্ছে সরকার। এবং আপনি দেখবেন যদি একটা কোনো একজন বিধায়ক বা মন্ত্রী বা একজন দলের সংগঠনের কার্যকর্তা একটা বাড়ি বানায়, সেটা একদম মিডিয়া থেকে শুরু করে সবাই হইচই বাদিয়ে। আর যখন একটা সামান্য ইঞ্জিনিয়ার বা একটা অফিসার তার সেই বেতন মাধ্যমে কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে দেখা যায় 5 তলা বাড়ি করে কারাপশন করে, সেটা নিয়ে কিন্তু কোনো হইচই হয় না। জিতেন বাবু একটা সময় কুণ্ঠাসা ছিলেন, যখন মানিক বাবুরা জিতেন বাবুদের প্রায় উচ্ছেদ করে দেওয়ার মতো কমিউনিস্ট পার্টি থেকে, কোনো রাস্তাই ছিল না। আবার উনি এখন পার্টির সেক্রেটারি হয়েছেন, এখন উনি বিজেপির দুষ্গুণ বিচার করছেন। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। স্যার, পিসি মিডিয়াতে অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। নমস্কার। কিছুদিন আগেই ত্রিপুরা বিধানসভা গেল, বিভিন্ন তথ্য বিধানসভায় উঠেছে, শাসক বিরোধীরা কিছুটা বাকযুদ্ধ হয়েছে। এরা যে নেশার একটা কোরাল গ্রাস করেছে ত্রিপুরাকে, এবং নেশা মাফিয়াদের সরকার নাকি ধরতে পারছে না, এরকম একটা অভিযোগ বিরোধীদের। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কতজন নেশা কারবারিকে ধরা হয়েছে, কতটুকু নেশা সামগ্রী আটক হয়েছে, সেটার বিস্তারিত তথ্য বিধানসভায় দিয়েছেন। এই যে বিরোধীদের অভিযোগ, সেটার সম্বন্ধে আপনি কি বলবেন? বিধানসভায় বিরোধী দলের ভয়েসটা থাকতে হবে। বিরোধী দল যদি থাকে তাহলে গণতন্ত্রের উৎকর্ষতা বাড়ে, জনগণও জানতে চায়। কিন্তু এখানে খুব লক্ষণীয় ব্যাপার, বিরোধী দল তার বিরোধী দলের মতো কোনো ভূমিকা নিচ্ছে না। কংগ্রেসই বলুন, সিপিআইএম বলুন, তারা ব্যক্তিগত আক্রমণে, ব্যক্তিগতভাবে কুৎসা, এগুলোর উপরেই বেশি জোর দিয়েছে। বিভিন্ন যে ইস্যু আছে, তো এই ইস্যুতে বিধানসভায় তো বলবে, একটা সরকার তো সবার আশা সবকিছু পূরণ করতে পারে না। বিরোধী দল যদি চোখে আঙ্গুল দিয়ে আমাদের ত্রুটিগুলো বিধানসভায় দেখিয়ে দিতে পারে, তাহলে সরকার সেগুলো সংশোধন করবে, করে আবার ভালো কাজ করবে। কিন্তু বিরোধী দল এখানে ব্যক্তি আক্রমণ, কুৎসা এগুলো করে বিধানসভার যে পবিত্র, বিধানসভার যে পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বা ঐতিহ্য, আমাদের বিধানসভার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলো বজায় রাখেনি। বিরোধিতা করার জন্য বিরোধী দল যদি হয়ে থাকে, তাহলে এটা ত্রিপুরা রাজ্যে মানুষের জন্য দুর্ভাগ্য হবে। গঠনমূলকভাবে বিরোধিতা করুক, ইস্যুভিত্তিক বিরোধিতা করুক, স্পেসিফিক ওরা বলুক সমস্যাটা কি, কোথায় কোথায় সমস্যা। তো যাই হোক, বিরোধী দলও তার ভূমিকা পরিবর্তন করে যদি সঠিক ভূমিকা নেয়, গঠনমূলক ভূমিকা নেয়, সেটা তো স্বাগত। আচ্ছা, রাজ্যে বেকার সমস্যা নিয়ে যে প্রশ্নটা উঠছে, যে রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে মূলত আপনাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল, সেটাতে 50,000 বছরে চাকরি দেওয়া হবে বলে আপনারা আশা দিয়েছিলেন, এবং এখন অবধি 7 বছরে মাত্র 14,000 চাকরি হয়েছে, এবং বিরোধীরা সেই জায়গাটাই কিন্তু আপনাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কি বলবেন? আনএমপ্লয়মেন্ট এটা একটা গ্লোবাল ইস্যু। যারা এই ধনী দেশগুলো, সেগুলো তো এখন আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা। আর ভারতবর্ষ তো 140 কোটি মানুষ, সর্বোচ্চ জনসংখ্যার দেশ, এবং ভারতবর্ষে জনসংখ্যার অনুপাতে আনএমপ্লয়মেন্ট ইউথ বেশি, এবং সেই সংখ্যাটা নো ডাউট সবটাই পূরণ করা যাচ্ছে না বা যাবে না। কিন্তু আমাদের সরকার
দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, আমাদের রাজ্যে ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। 14,000 চাকরি দিয়েছে সেটা বড় কথা নয়, বহু চাকরি প্রসেসের মধ্যে আছে। প্রতিদিন কোথাও না কোথাও ইন্টারভিউ হচ্ছে, বিভিন্ন দপ্তরে হচ্ছে। সুতরাং চাকরি আগের মতো শুধু দল দেখে দলবাজি করার জন্য চাকরি সেটা হচ্ছে না, এবং সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা মিশন আছে। উনিও চাইছেন যে যুব সমাজকে একটা সঠিক দিশে নিয়ে যাওয়ার জন্য। অনেকগুলি সমস্যা আছে, এটা তো অস্বীকার করা যায় না। আর আমাদের রাজ্যের অর্থনীতি সম্পূর্ণ কেন্দ্রের উপর নির্ভরশীল অর্থনীতি। তো সেই কারণে, এবং রাজ্যটাকে যতটা পিছিয়ে পড়েছে কমিউনিস্ট পার্টি শাসনে, সেটাকে অনেকটা রিকভারি করা হয়েছে, উন্নয়ন চলছে। এবং বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রেও আমরা একটা ভালো ভূমিকা নিয়েছি, যেটা কমিউনিস্ট পার্টির শাসনে আমরা দেখতে পাইনি। এখন তুলনামূলক এবং প্রতিদিনই কোথাও কোথাও চাকরির একটা ইন্টারভিউ হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা হচ্ছে, আরো বেশি করা দরকার। তো আমাদের সংবেদনশীল মুখ্যমন্ত্রী, আমাদের যে সরকার, এই সরকার দিন দিন এটা অনেকটাই ট্রান্সপারেন্ট সরকার, চেষ্টা করছে তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। আমি আশা করছি যে ত্রিপুরায় যাতে একটা বিরাট সংখ্যক আনএমপ্লয়েড ইউথকে বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ করা হয়, তার জন্য আমাদের সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাকে আমরা সমর্থন করি। এবং আমি মনে করি যে আগামী দিনগুলিতে রাস্তা খুলে যাবে ত্রিপুরার জন্য। এই যে মন্ত্রী বিধায়কদের ভাতা বৃদ্ধি হলো, সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজ্যের জনসাধারণ বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এই যে আমাদের রাজ্যে জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই চলছে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কি মন্ত্রী বিধায়কদের বেতন ভাতাটা বৃদ্ধি করা কি দরকার ছিল? কি প্রতিক্রিয়া আপনার? আপনি তো প্রাক্তন বিধায়ক। ভাতা, বেতন বৃদ্ধি করা, জিনিসপত্রের দাম বাড়া, এটা তো দীর্ঘদিন, এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। আমি যেটা বলছি যে যে কোনো রাজ্যের তুলনায় ভারতবর্ষের আমাদের রাজ্যে মন্ত্রী বিধায়কদের ভাতা অত্যন্ত কম। এবং আপনি দেখবেন যদি একটা কোনো একজন বিধায়ক বা মন্ত্রী বা একজন দলের সংগঠনের কার্যকর্তা একটা বাড়ি বানায়, সেটা একদম মিডিয়া থেকে শুরু করে সবাই হইচই বাঁধিয়ে দেয়। আর যখন একটা সামান্য ইঞ্জিনিয়ার বা একটা অফিসার, তার সেই বেতন মাধ্যমে একটা কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে দেখা যায় 5 তলা বাড়ি করে কারাপশন করে, সেটা নিয়ে কিন্তু কোনো হইচই হয় না। মন্ত্রীরা কিন্তু তাদের যে বেতন ভাতা, তাদের সেই বেতন ভাতায় পরিবার চলার মতো অবস্থা নেই, তারা তো না খেয়ে থাকবে না। আর এমন কিছু হয়নি, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির তুলনায় অনেক রাজ্য থেকে তো অর্ধেক এই রাজ্যে বেতন ভাতা। এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিচে এখনো ত্রিপুরা আছে বেতন ভাতার দিক দিয়ে। সুতরাং সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলে, কারণ আমি সেটাকে সমর্থন, বেতন ভাতা বেকারদের বঞ্চিত করে, কর্মচারীদের বঞ্চিত করে নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। কর্মচারীদেরও 42% দিয়ে দেওয়া হয়েছে বিজেপি সরকার আসার পরে। তো সুতরাং দেওয়া হচ্ছে, সেটা যখনই মন্ত্রী বিধায়কদের ক্ষেত্রে হয় তখন এটা নিয়ে হইচই হয়, আলোচনা হয়। এটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি না। হাতে গোনা কয়েকজন মন্ত্রী বিধায়কের একদম কিছুটা যদি বৃদ্ধি হয়, তাতে রাজ্যের অর্থনীতি একেবারে হই হই রই রই ব্যাপার কিছু নয়। যাই হোক, বেকারদের কর্মসংস্থান হতে হবে, কর্মচারীদের ডিএ পেতে হবে। এটা তো আমাদের যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী দিল্লিতে আছেন, বিজেপি সরকার আছে, তার জন্য কর্মচারীরা মাসের 1 তারিখে বেতনটা পায়। আর যদি দিল্লিতে বিজেপি সরকার না থাকতো, তাহলে আজকে সারা রাজ্যে দুর্ভিক্ষ হতো এবং কর্মচারীরা 1 তারিখে বেতন পেত না। সুতরাং এত জনসংখ্যার দেশ, সবাই এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী মানুষকে একত্রিত করে খাইয়ে পরিয়ে রেখেছেন, তারপরে 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছেন। সব দিকটাই তো
মেনটেন করেই করতে হয়। এটা তো হঠাৎ করে আমি একটা সেকশনকে কিছু সুযোগ সুবিধা করে দেব, বাকি সেকশনটা অন্ধকার দেবো। এই 80 কোটি মানুষ যে গরিব মানুষকে বাঁচিয়ে রেখেছে, পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন সেই দেশের নাগরিককে, সিটিজেনকে সেই দেশের সরকার 1 কেজি চাল বিনে পয়সায় দেয়? আমাদের তো আজকে প্রায় 10 বছর 80 কোটি মানুষকে বিনে পয়সায় চাল দিচ্ছে সরকার, আগামী 7 বছরও সেটা দেবে। সুতরাং সবাইকে ব্যালেন্স করেই করতে হবে। হঠাৎ করে সার্টেন একটা অংশের জন্য কিছু করতে পারবে সরকার, তার সীমাবদ্ধ আন্তরিকতা আছে, ইচ্ছেও আছে, চেষ্টাও চলছে এবং প্রতিনিয়ত কিছু হচ্ছেও। আমার মনে হয় সবটা একটা ব্যালেন্স মেনটেন করে করতে হবে। কাউকে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের দুনিয়া, মিথ্যার দুনিয়াতে দেশ এগোবে না, রাজ্য এগোবে না, আমাদের অর্থনীতি এগোবে না, আমাদের মানুষ এগোবে না। সুতরাং বাস্তবের মাটিতে দাঁড়িয়েই লক্ষ্য রাখতে হবে কতটা বেশি আমরা সার্ভিস দিতে পারি, কতটা বেশি আমরা এই বেকার কর্মচারী, ছাত্র, যুবক, সাধারণ খেটে খাওয়া মানুষ, পেনশনার্স, সবার স্বার্থ, একদম গ্রাম স্তরে অন্তর্দয় মানুষটা, সবার স্বার্থ দেখেই সরকারকে কাজ করতে হয়। আপনি বিজেপির সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া ছিলেন, বিশেষ করে মন্ডল স্তরে। এবার জেলা সভাপতিদেরও নাম ঘোষণা হয়েছে। আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে আপনাদের এই সাংগঠনিক যে নির্বাচনী প্রক্রিয়া, সেটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরী প্রশ্ন তুলেছেন। তিনি আমাকে দেওয়া একটা ইন্টারভিউতে বলেছেন যে সিপিআইএম দলের যে সাংগঠনিক নির্বাচন আর বিজেপি দলের যে সাংগঠনিক নির্বাচন, সেটার মধ্যে ডিফারেন্স এটা হচ্ছে যে বিজেপি দলে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, নির্বাচনে সেই গণতান্ত্রিক পরিবেশ নেই। জিতেন চৌধুরীর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনি তো দলের সহসভাপতি। দেখুন, আমি আমি যে দল করি সেই দলের কথা বলতে পারি। অন্য দলের কিভাবে চলবে গণতান্ত্রিক পথে, সেটা সেই দল চিন্তা করবে। জিতেন বাবু একটা সময় কুণ্ঠাসা ছিলেন, যখন মানিক বাবুরা জিতেন বাবুদের প্রায় মানে উচ্ছেদ করে দেওয়ার মতো কমিউনিস্ট পার্টি থেকে, কোনো রাস্তাই ছিল না। আবার উনি এখন পার্টির সেক্রেটারি হয়েছেন, এখন উনি বিজেপির দুষ্গুণ বিচার করছেন। একটা সময় ছিল উনি মানে মানিক বাবুরা কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছে, কমিউনিস্ট পার্টিতে কিভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, মানে সবটাই তো কমিউনিস্ট পার্টির সেই সময়কার থেকে গণতন্ত্র যে কোথায় সেখানে আমরা খুঁজে পাইনি। কমিউনিস্ট পার্টি কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা দলতন্ত্র, ব্যক্তিতন্ত্র, রাজতন্ত্রের থেকেও বেশি ছিল। মানিকবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমি মনে হয় না মানিক সরকার মুখ্যমন্ত্রী কারোর দিকে একজন হাত দিয়ে তুলে একটা সান্ত্বনা দিয়েছেন বা কাউকে দেখে একটা হাসি দিয়েছেন বা কোনোদিন কোনো মানুষকে দেখে উনি গাড়ি থেকে তাকিয়েছেন। তো সুতরাং ওনারা গণতন্ত্রের কথা বলেন, কমিউনিস্ট পার্টির অভিধানেই গণতন্ত্র বলে কোনো জিনিস নেই। কমিউনিস্ট পার্টি এখন আর সারা পৃথিবীতে, মানে ওরা বলে আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি, কমিউনিস্ট দেশগুলো একের পর এক শেষ হয়ে গেছে। এখন কমিউনিস্ট পার্টির কতটা ভবিষ্যৎ আছে আগামী দিনই বলবে। আমি তো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। তো ওনারা অনেক কিছু বলেন। ওনাদের ক্ষমতার সময় বেকার সমস্যা পাহাড় পরিমাণ ছিল, হিমালয় পরিমাণ ছিল। ওনারা বেকার এবং কিছু বেকারকে চাকরির নামে যে প্রতারণা করেছেন, তাদের চাকরিগুলো চলে গেছে, মানে তারা সেইগুলো শুধু তারা কমিউনিস্ট পার্টি করার জন্য কিছু মানুষকে কিছু দাদন দিয়ে থাকেন, খালি আর মুখে সর্বহারার কথা বলবে। আর আসলে ওনারা মানুষকে গরিব রাখতে চায়। ওরা খুব ভালো করে জানে গরিব না থাকলে কমিউনিস্ট থাকে না, সর্বহারার মিছিলটা লম্বা হয় না। তাই ওরা সবসময় মানুষকে আধ পেট খাইয়ে আধনাঙ্গ অবস্থায় রাখতে চায়। ওদের মুখে এইসব কথা মানায় না। ওরা কখনোই কমিউনিস্ট পার্টি না উন্নয়নে বিশ্বাস করে, না অর্থনৈতিক স্টেবিলিটিতে বিশ্বাস করে, না না মানুষের মানে ব্যক্তি স্বাধীনতা বা গণতান্ত্রিক বা সাংবিধানিক অধিকার এগুলো সম্বন্ধে ওরা মুখে বললে এগুলি ঠিক ওদের মুখে বেমানান। তাই ওরা কি বলছেন, গণতন্ত্র আমাদের দলে নেই। ভারতে পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। সুতরাং সেই দল কিভাবে দেখছেন আপনারা, মানে একের পর এক এই যে আমরা মন্ডল স্তরের নির্বাচন হয়েছে, 60 জনের মধ্যে 57 জনকে আমরা নতুন ভাবে দিয়েছি। কোথাও কি একটি শব্দ শুনেছেন? কোনো শব্দ নেই। এটা হচ্ছে কারণ এটা দলে গণতন্ত্র আছে। এতগুলো ডিস্ট্রিক্ট কমিটি হয়ে গেছে,
সেখানে আপনারা দেখেছেন কোনো শব্দ নেই, কারণ দল একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সিস্টেমের মধ্যে চলে। এটা ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা এই দলে চলে না, কারণ ব্যক্তিকে শক্তিশালী হলে দলের বা রাষ্ট্রের বা সমষ্টির কোনো উন্নয়ন হয় না। তাই সমষ্টিগত উন্নয়ন চাইলে, রাষ্ট্রের উন্নয়ন চাইলে, সংগঠনের উন্নয়ন চাইলে সেখানে ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা থেকে বেরিয়ে দলীয় বা মানসিকতা, রাষ্ট্রবাদী মানসিকতা, তার চিন্তা চেতনার দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি আসছে, এগিয়ে যাচ্ছে। এবং আমরা মনে করি যে আমাদের দল গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক পথে এগোচ্ছে। আচ্ছা, সিপিএম কংগ্রেসের যে জোট হয়েছিল 2023 সালে, সেই জোটের প্রসঙ্গে আসি। এবং এখন বর্তমান সময়ে কংগ্রেস নেতারা বলছেন যে সিপিএম এর সাথে আমাদের কোনো জোট নেই, সিপিএম বলছে কংগ্রেসের সাথে জোট নেই। এটা বিধানসভায় একটা জোট হয়েছিল, এই যে জোটটা ভেঙে গেল এবং ইন্ডিয়া জোটের বর্তমান যে পরিস্থিতি জাতীয় স্তরে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কংগ্রেস ঘরানা, কংগ্রেস তো একটা পুরনো রাজনৈতিক দল, দেশের স্বাধীনতা এনেছে, ওটা রাজনৈতিক দল হিসেবে আনিনি। স্বাধীনতার পর মহাত্মা গান্ধী বলেছিলেন আমরা কংগ্রেসকে এবলিশ করে দেব, কারণ রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস আত্মপ্রকাশ করুক, এটা মহাত্মা গান্ধী চাননি। কিন্তু কিছু মানুষ, ক্ষমতালোভী মানুষ, তারা বলছেন না, কংগ্রেসটা রাজনৈতিক দল হিসেবেই থাকবে। তো ভারতবর্ষে তখন কেউ ছিল না, সবাই কংগ্রেস করতো। তো কংগ্রেস তার চিন্তা চেতনা, আদর্শ থেকে বিচ্যুতির কারণে ধীরে 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 এবং একটা পারিবারিক দলে পরিণত হওয়ার কারণে ধীরে ধীরে মানুষ সরে গেছে। তো আজকে ভারতীয় জনতা পার্টি সঙ্গে কম্পেয়ার করার মতোই না। ভারতীয় জনতা পার্টি এতটা অ্যাডভান্স চিন্তা করছে, মানুষের জন্য চিন্তা করছে, সব সম্প্রদায়ের মানুষ, সব ভাষাভাষীর মানুষের জন্য চিন্তা করছে। সুতরাং কংগ্রেস এখন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে সারা দেশে। ত্রিপুরা রাজ্যে তো অনেকদিন আগে তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কখনো কমিউনিস্ট পার্টি হাত ধরছে, কখনো কমিউনিস্ট পার্টিকে গালাগাল করছে। কমিউনিস্ট পার্টি হচ্ছে অপরচুনিস্ট পার্টি, তারা সুবিধাবাদী, তারা দেখছে যে কংগ্রেসকে এখন সঙ্গে নিতে হবে আমার এইসব এগুলি সত্যি কথা বলতে কি করে যাচ্ছে ওনারা, করছেন। কিন্তু মানুষের একটা গ্রামে গঞ্জে গাছের একটা পাতাও নড়ে না, ওদের যাওয়া আসা, ওদের জুট নির্জুট কোনোটাতেই মানুষের কিছু যায় আসে না। যাই হোক, ওরা ওটা করে আসছেন, কি করবেন, এখন করছেন রাজনীতি। তবে বিজেপি পার্টি এতগুলো সিদ্ধান্ত হয়ে গেল, দেখলেন কোনো সামনের দিনে আরো সভাপতি হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু এটা একটা সর্বভারতীয় পার্টি এবং এটার মধ্যে একটা প্রাণ আছে। প্রতিদিন কোনো না কোনো কর্মসূচিতে আছে ভারতীয় জনতা পার্টি। আমরা তো গ্রামে গঞ্জে যাই প্রতিদিন, কোথাও কোনো না আমরা বিরোধী দলের কোনো অ্যাক্টিভিটিস দেখি না। আগরতলায় বসে বসে প্রেস কনফারেন্স করে টোরে এইসব করে, বিধানসভায় হইচই বাদিয়ে, ব্যক্তিগত আক্রমণ করে কতটা ওরা এগোতে পারবে এটা আগামী দিনই বলবে। সুবল ভৌমিক, মানুষের নেতা, সংগঠনের দক্ষ একজন সৈনিক। এ রাজ্যে 2018 আগ থেকে চষে বেরিয়েছেন গোটা ত্রিপুরা রাজ্য, এবং বিজেপি ক্ষমতায় আসার পর কি হয়েছে এটা রাজ্যবাসী সবাই জানেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ত্রিপুরা রাজ্যে যারা পৃষ্ঠা প্রমুখ ছিলেন, এই ত্রিপুরা রাজ্যে যারা লড়াকু বিজেপির বুস্তরের সৈনিকরা ছিলেন, অনেকেই এখন হতাশাগ্রস্ত, বলছেন সংগঠন আমাদের দাম দেয় না, এবং কিছু কিছু ক্ষেত্রে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কি বলবেন তাদের উদ্দেশ্যে? ত্রিপুরায় তো এটা 7 বছরের শিশু, অ্যাকচুয়ালি এখানে 2018 ইলেকশনের আগে খুবই কম, একেবারেই এতটাই কম মার্জিন ছিল ভারতীয় জনতা পার্টির ভোট। তো 7 বছরে কতটাই এগোবে? একদম এটা ক্যাডার বেস দল, কিন্তু একটা ক্যাডার তৈরি হতে অন্তত 2-2.5 দশক সময় লাগে। তো আমরা তো সময় পাইনি। পার্টি দেখবেন যে ধীরে 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 সঠিক দিশায় লক্ষ্যে পার্টি চলছে। এবং সেই পৃষ্ঠা প্রমুখ থেকে এটা ঘটনা 2018 আগে আমরা বিভিন্ন জায়গায় একদম সিপিএম কে ক্ষমতায় রেখে আমরা পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত 90% উপর আমরা পৃষ্ঠা প্রমুখ তৈরি করেছিলাম, একেবারে রুটে তৈরি করেছিলাম, যেটা এবং বিশেষভাবে জনজাতি এলাকাতে, যে কারণে 18টা আসন আমরা জিতেছি 20টার মধ্যে। এবং কেউ এক্সপেকটেশনের বাইরে ছিল, সাংগঠনিক পদ্ধতি বাইরে। এখনো আমরা চলছে কাজ, আমরা বিশ্বাস করি 2028-এ আরো ভালো হবে। আর আপনি দেখবেন প্রতিদিন নতুন নতুন মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে, কারণ ওরা বুঝতে পেরেছে যে রাষ্ট্র
চিন্তা, রাষ্ট্রের মানুষের চিন্তা, এবং যেভাবে আমাদের মতো প্রান্তিক ছোট্ট রাজ্য ত্রিপুরা, আমাদের দুর্বল বা গরিব অর্থনীতি, তার মধ্যেও যেভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তাতে মানুষ অনুপ্রাণিত এবং সংগঠনও শক্তিশালী হচ্ছে, মানুষ আমাদের সঙ্গে জুটছে। বাকিটা আমাদের আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে আরেকটু ট্রান্সপারেন্ট সরকার মানুষ চাই। আমরা এখনো যে সব কাজ করে নিয়েছি, সব ভালো সবকিছু না, এখনো আমাদের কমিউনিস্ট পার্টির সেই যে কালচার 25 বছরের এক নাগারে, সেখান থেকে এখনো অনেক আমলা বেরোতে পারেনি। ওরা পেছন থেকে তাকিয়ে আছে যদি কমিউনিস্ট পার্টি আবার ক্ষমতায় আসে, যেটা সম্ভাবনা শূন্যের কোঠায়। তাই ওরা একটু একটু নন কোঅপারেশন করে, কিন্তু এটা কাটিয়ে উঠে আমাদের দূরদর্শী সম্পন্ন আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রিসভা, আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শেষ প্রশ্ন, আপনি, আমি, আমরা সবাই চিন্তিত বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তে বাংলাদেশের, বিশেষ করে কৈলাস শহরের একটা ওই সীমান্তে বিডিআর সহযোগে বাংলাদেশের মানুষ সেখানে একটা জলাধার নির্মাণ করছে, সেটা নিয়ে ইতিমধ্যেই আপত্তি হয়েছে। এবং পশ্চিমবাংলার সহ ত্রিপুরার বিভিন্ন সীমান্তে বিভিন্ন ঘটনা ঘটছে। আপনার কৈলাস শহরের মাগুরুলির যে ঘটনা আপনি দেখেছেন, বিএসএফ এর রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। এই যে সীমান্তে বাংলাদেশ একটা নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে, এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, বাংলাদেশ আরেকটা দেশ, আমাদের স্বাধীন দেশ, কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা সম্পূর্ণভাবে এখানে মানে কোনো সিস্টেমের মধ্যে নেই। প্রকৃত অর্থেই একটা আনরুলি সরকার, এবং তাদের আনরুলি বিহেভ, এবং এত ইমেচুর এবং শিশুসুলভ কথাবার্তা, চিন্তা ভাবনা। ভারতবর্ষ তো একটা বড় শক্তিশালী দেশ না, এত বড় দেশ যে সারা পৃথিবীতে এখন ভারতবর্ষ একটা ফ্যাক্টর সব জায়গাতে, কি অর্থনীতি, কি রাজনীতি, সমাজনীতি, সব ক্ষেত্রে। তো বাংলাদেশ যখন যা খুশি বলছে, যখন যা খুশি করছে, ছোট ছোট বিষয় নিয়ে ভারতবর্ষ এগুলোকে উপেক্ষা করছে না, লক্ষ্য রাখছে, কিন্তু এগুলোকে নিয়ে চিন্তা করার কোনো কারণ আমরা দেখতে পাই না। তো বাংলাদেশের ভেতরে ইন্টারনাল প্রবলেম এগুলোর কারণে, কারণ ওখানে একটা ইলিগেল জিহাদি সরকার, যারা গণতন্ত্র, তারা কথায় কথায় সংবিধান পরিবর্তন করে দেয়, কথায় কথায় তারা ওই যারা সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য কমিউনিটির কর্মচারীরা আছেন তাদেরকে সরকারি ইয়ে থেকে তাদেরকে বরখাস্ত করে দেয়, কথায় কথায় তারা মানে আইন চালু করে। কিছু মানে উপদেষ্টা মণ্ডলীতে কিছু শিশু সুলভ লোকজন আছে যারা মানে কি সব বলে, আগরতলা দখল করবে, ত্রিপুরা দখল করবে, এ করবে, ইস্টার্নজন দখল করবে, নর্থ ইস্ট দখল করবে। তো এগুলি তাদের শিশু সুলভ কথাবার্তা। বাংলাদেশের এই অস্থিরতা, কারণ বাংলাদেশে যাদের হাতে ক্ষমতা এখন, ওরা রাজনৈতিকভাবে কতটা তাদের গভীরতা আছে বা কতটা তারা সচেতন বা কতটা ম্যাচিউরড আমাদেরও সন্দেহ হয়। তাই তাদের সব বক্তব্য সেইভাবে নেওয়া হচ্ছে না। তবুও লক্ষ্য রাখছে ভারত সরকার, তার কেন্দ্রের। আমাদের তো একটা বিদেশ নীতি আছে, বাংলাদেশে এখন কোনো বিদেশ নীতি নেই। বাংলাদেশে মানে এমনিতেও কোনো কখনোই সুসংগঠিত দেশ ছিল না, কিন্তু তবুও একটা রাষ্ট্র হিসেবে কারোর সঙ্গে কথা বলা যেত। এখন তো যে অবস্থা, এই অবস্থা সবাই বাংলাদেশের মুখপাত্র হয়ে গেছে, কার সঙ্গে সরকার কথা বলবে। এই অবস্থা ভারত সরকার একদম তীক্ষ্ণ নজর রাখছে যে কোনো পরিস্থিতির উপর, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের উপর যে প্রতিনিয়ত আক্রমণীয় হচ্ছে, সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত। আমরা ওইটাই বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবস্থায় এখন তারা কতটা এইগুলিকে আবার লাগাম টানতে পারবে, ভারত সরকার সেই দিকটা লক্ষ্য রাখছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ সুলভবাবু আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য।